প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। সরকারি কর্ম কমিশন বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যেটিকে সংক্ষেপে আমরা বলি পিএসসি, সেই পিএসসির চেয়ারম্যান ডক্টর মোবাশ্বের মোনেম গতকাল পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। প্রিয় দর্শক শ্রোতা, গতকাল থেকে আজ পর্যন্ত তুমুল আলোচনা সমালোচনা চলছে জনপরিসরে। কেন হঠাৎ করে এই সাংবিধানিক প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করলেন? নানা রকম প্রশ্ন উত্থাপিত হয়েছে পিএসসির ভেতরে এবং বাইরে। আর প্রশ্নগুলো হলো যে সরকার কি ডক্টর মোনেমকে পদত্যাগে বাধ্য করলো, যেমনি তারা বাধ্য করেছিল দুদককে? যদিও সরকার সেটি স্বীকার করেনি, বাট আমরা জানতাম দুদকের উপর এক ধরনের চাপ ছিল সরকারের পদত্যাগের জন্য। সরকার চাইছিল না অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিয়োগ পাওয়া দুদক, সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি বা জাতীয় মানবাধিকার কমিশন, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকুক ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগে। সেটি বিএনপি সরকার চাইছিল না, সে কারণে দুদক পদত্যাগ করেছিল চেয়ারম্যান সহ কমিশনার। সেটি বেশি দিন আগের কথা না। এবং জাতীয় মানবাধিকার কমিশনও চেয়ারম্যান সহ সদস্যরা পদত্যাগ করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, এগুলো সাম্প্রতিককালের ঘটনা। আর গতকাল ঘটল পিএসসি নিয়ে চেয়ারম্যান ডক্টর মোবাশ্বের মোনেম পদত্যাগ করলেন। তো এখন কেন হলো, বিষয়টি আসলে কি? তো ডক্টর মোনেম তার পদত্যাগপত্রে উল্লেখ করেছিলেন শারীরিক অসুস্থতা, যে তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন, তার কিছু ফিজিক্যাল সমস্যা আছে, শারীরিক সমস্যা, সেই জন্য তিনি আর দায়িত্ব চালিয়ে নিতে চাচ্ছেন না, সেই জন্য তিনি পদত্যাগ করেছেন। সো এই জাতীয় পদত্যাগগুলোতে এরকমই হয়, ব্যক্তিগত কারণ, শারীরিক অবস্থা। তো তারা বলতে পারেন না যে সরকার আমাদেরকে বাধ্য করেছে। এটি বাংলাদেশে সম্ভব না বলা। অন্য দেশে হলে সম্ভব ছিল, বাংলাদেশে সরকার এটি সহ্য করবে না। তো তাই এরকমই একটি কিছু বলতে হয়। তাই তিনি বললেন যে তিনি শারীরিকভাবে সুস্থ বোধ করছেন না, তাই তিনি তার পুরনো অধ্যাপনা পেশায় ফিরে যেতে চান। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মোবাশ্বের মোনেম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক। 2024-এর 9 অক্টোবর ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তাকে 5 বছরের জন্য পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। তো সেই থেকে তিনি দায়িত্ব পালন করছেন, বাট বেশ ভালো সময় এখনো বাকি আছে মেয়াদ শেষ হতে। এই সময়ে তারই হঠাৎ পদত্যাগ নানা মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তো এইটি যদি আমরা একটু হিসেব করে দেখি, তাহলে দেখা যাচ্ছে তার মেয়াদ আরও আছে 3 বছর 2 মাস। তাহলে 3 বছর 2 মাস বাকি রেখে তিনি পদত্যাগ করলেন, যেখানে 5 বছর তার থাকার কথা। তো এই অধ্যাপক জয়েন করবার পর পিএসসির চেহারা পাল্টে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের অনেকে খোঁজখবর রাখেন সরকারি কর্ম কমিশনের। সেখানে যা হচ্ছিল, বিশেষভাবে বিসিএস পরীক্ষা পরিচালনা নিয়ে বছর পর বছর আমরা শুনে এসেছিলাম প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম, অর্থের লেনদেন, স্বজনপ্রীতি, নানা রকম ব্যাপার আমরা শুনে এসেছিলাম। বাট ডক্টর মোনেমের আমলে অল্প সময় তিনি দায়িত্ব পালন করেছেন, 2 বছরও পুরোপুরি না। এই সময়টিতে তিনি এমন কিছু ঘটনা ঘটালেন যেগুলোকে সত্যিকার অর্থে আমরা যুগান্তকারী বলতে পারি। দৃষ্টান্ত স্থাপনকারী কিছু কাজ তিনি করেছেন, তার কর্মতৎপরতা সে কথাই বলে। তিনি প্রথম টার্গেট নিয়েছেন 1 BCS 1 year, অর্থাৎ 1 বছর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর 1 বছর সময়ের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা সব কিছু শেষ করে ফলাফল প্রকাশ করে নিয়োগের জন্য সুপারিশ পেশ করা। 1 বছরের মধ্যে তিনি এই কাজটি করতে চেয়েছেন। এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ডক্টর মোবাশ্বের মোনেম কাজ শুরু করেছিলেন 24 অক্টোবরে, এবং তিনি বেশ কিছু অগ্রগতি দেখিয়েছেন আমাদের। তিনি প্রশ্নপত্র ফাঁসের জন্য নিজস্ব ডিজিটাল প্রেস সেট করে ফেলেছেন পিএসসিতে, যেটি ভাবাই যায় না। এই অল্প সময়ের ব্যবধানে ডিজিটাল প্রেস সেখানে হয়ে গেছে, পিএসসির নিজস্ব প্রেস। আচ্ছা, শুধু এই না, তিনি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনেছেন। তিনি 46 BCS থেকে শুরু করে সার্কুলার ইভ্যালুয়েশন সিস্টেম চালু করেছেন, অর্থাৎ খাতা মূল্যায়নের একটি নতুন পদ্ধতি, বিশ্বব্যাপী সমাদৃত, আন্তর্জাতিকভাবে একটি আধুনিক পদ্ধতি। সার্কুলার ইভ্যালুয়েশন সিস্টেম বলা হয় এটিকে। তো একটু খুলে বলি বিষয়টি কি। বিষয়টি হলো, পরীক্ষকরা পিএসসিতে উপস্থিত থেকে একটি টেবিলে চক্রাকারে বসে খাতা দেখবেন,
অর্থাৎ লাইন ধরে একটি টেবিলের চারপাশে পরীক্ষকরা বসবেন, ঘুরে ঘুরে তাদের কাছে খাতা যাবে, আর একজন পরীক্ষক শুধু একটি প্রশ্নই দেখবেন, একটি প্রশ্নের উত্তর যাচাই করবেন, এবং সেই পরীক্ষককে সেই প্রশ্ন সম্পর্কে জ্ঞান রাখতে হবে। অর্থাৎ যে কেউ পুরো খাতাটি দেখে ফেলবেন না, আগে এরকমই হয়েছে। বাট এখন যেই পরীক্ষক যেই প্রশ্নের উত্তরের জন্য যাকে মানানসই মনে করা হবে, অর্থাৎ ওই লাইনে তার লেখাপড়া অভিজ্ঞতা, তিনি শুধু সেই প্রশ্নটির উত্তর দেখবেন, যাচাই করবেন। এইভাবে ঘুরে ঘুরে এক একজন পরীক্ষক একটি করে প্রশ্ন দেখবেন এবং তার নিজস্ব মার্কস দেবেন। সেই মার্কস আবার সফটওয়্যারে উঠে যাবে বা টেবুলেটারে। ফলে জানতে পারবেন না পরীক্ষকরা ইন্ডিভিজুয়ালি যে একজন পরীক্ষার্থী সমগ্র খাতায় সার্বিক সামষ্টিক তার যোগফলে মার্কস কত তিনি পেয়েছেন, বলতে পারবেন না। তো এই বিষয়টি হলো সার্কুলার ইভ্যালুয়েশন। তো এইটি চালু করেছেন ডক্টর মোনেম। আরেকটি পদ্ধতিও তিনি চালু করেছেন, সেটি হলো কম্পিটেন্সি বেসড ভাইভা। অর্থাৎ ভাইভায় আগে প্রশ্ন করা হতো করোনা টিকা কে আবিষ্কার করেছেন, কবে আবিষ্কার হয়েছিল, তারপরে কোন দেশের কাছে এই মুহূর্তে কত টিকা আছে, এইসব প্রশ্ন করা হতো। বাট এখন কম্পিটেন্সি বেসড, অর্থাৎ পরীক্ষার্থীকে একটি সিনারিও দিয়ে দেওয়া হবে, সেই সিনারিওর ভিত্তিতে তাকে একটি প্রবলেম সলভ করতে হবে। সো এইটি উপস্থিত বুদ্ধি, আইকিউ, এইসবের সমন্বয় না ঘটলে একজন শিক্ষার্থীর পক্ষে কিন্তু বেশ কঠিন এই বিষয়গুলো পারা। সো ডক্টর মোনেমি এইসবের ব্যবস্থা করেছেন এবং তিনি সব ফাঁক ফোকর বন্ধ করতে চেয়েছেন আসলে। এবং তিনি 44তম বিসিএস, 44, 45, 46, 48, 49 বিসিএসের ফল প্রকাশ করেছেন এবং নিয়োগের জন্য 7,000-এর উপরে প্রার্থীকে সুপারিশ করেছেন। আর 47-এর বিসিএসের যেহেতু প্রশ্নপত্র পরিবর্তন এসেছিল, পরিবর্তিত প্রশ্নপত্রের পরীক্ষা হয়েছিল বলে সেটির ফলাফল পিছিয়ে গেছে, বাট সেইটির ভাইভাও কিন্তু চলছে, শেষ পর্যায়ে আছে। আর 50 বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, ভাইভা চলছে। 1 বিসিএস 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের মধ্যে শেষ করবার পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে ডক্টর মোনেম টার্গেট করেছিলেন যে 50তম বিসিএসের খাতা দেখা, তো সেটি হয়ে গেছে। ভাইবার ফলাফল সব কিছু যোগ করে নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সুপারিশ করবেন নিয়োগযোগ্য প্রার্থীদের জন্য। তো এই পরিকল্পনা নিয়ে তিনি এগোচ্ছিলেন। তো এমন একজন কর্মতৎপর মানুষ, এবং যিনি কিনা ইতিহাস তৈরি করেছেন পিএসসিতে, এবং তার আমলে কোনো দুর্নীতির খবর আমরা পাইনি, প্রশ্নপত্র ফাঁস হয়নি, টাকা পয়সা লেনদেনের খবর পাইনি, আপাতমস্তক সৎ ছিলেন মানুষটি। এমন একজন সৎ মানুষকে হঠাৎ করে এইভাবে পদত্যাগ করতে হলো কেন? পিএসসির অভ্যন্তরে কথা উঠেছে, গণমাধ্যম নাম প্রকাশ না করবার শর্তে পিএসসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে রিপোর্ট করছে। কর্মকর্তারা বলছেন যে স্যার যেভাবে পদত্যাগপত্রে লিখেছেন তার শারীরিক অসুস্থতা, তারা বলেছেন আমরা সেরকম কিছু কখনো আজ করিনি, আমরা তাকে যথেষ্ট অ্যাক্টিভ দেখেছি, সবসময় কর্মতৎপর কাজ করছেন, প্রাণ চাঞ্চল্যে ভরপুর একজন মানুষ, তাহলে তার কেন অসুস্থতা হবে হঠাৎ করে? তারা এটি মানছেন না। তো এক কর্মকর্তা উচ্চ পর্যায়ের, তিনি নাম প্রকাশ না করবার শর্তে গণমাধ্যমকে বলেছেন যে বিষয়টি আসলে এরকম না, শারীরিক অসুস্থতার কোনো বিষয় নেই, যেহেতু তিনি ভদ্র মানুষ, প্রকাশ করতে চাননি। কী কারণে যাচ্ছেন? আসলে ভেতরের খবর হলো কিছুদিন আগে তিনি পিএসসির স্বায়ত্ত শাসন চেয়ে, সম্পূর্ণ স্বায়ত্ত শাসন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি লিখেছিলেন যাতে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি পরিপূর্ণভাবে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে। তো সেই চিঠি একটি বড় রকমের দোটানা তৈরি করেছে। পিএসসি, শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, এই 3 কর্তৃপক্ষ জড়িয়ে পড়েছে সেই চিঠির কারণে। বাকি 2 কর্তৃপক্ষ বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা এটিকে এক ধরনের অধ্যত্ব হিসেবে দেখছেন, চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, যে ডক্টর মুবাশ্বের মোনেম তাদের সবাইকে চ্যালেঞ্জ করছেন, এবং চ্যালেঞ্জে তিনি জিতেও গেছেন। এতকালের বদনাম বিসিএস সম্পর্কে, সেই বদনাম তিনি ঘোচাবার চেষ্টা করেছেন আন্তরিকভাবে, এবং কিছুটা গুছিয়েও ফেলেছেন। তো সেইটি তাদের ভালো লাগেনি। এই হলো বাংলাদেশ, ভালো কাজ কেউ করছে তো তাকে টেনে নামাতে হবে। তো এটি পিএসসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একজন বলেছেন যে এইটি একটি কারণ হতে পারে। আর আরেকটি কারণ হতে পারে, যেমনটি দুদকের ক্ষেত্রে ঘটেছে, জাতীয় মানবাধিকার কমিশন ক্ষেত্রে ঘটেছে। দুদকের ক্ষেত্রে তারা তো আমরা জানি কেন পদত্যাগ করেছিলেন, সরকার তাদেরকে চাইছিল না, বার্তা সরকারের পক্ষ থেকে নানাভাবে দেওয়া হয়েছিল। জাতীয় মানবাধিকার কমিশনের বিষয়টিও আমরা জানি কী হয়েছিল। সেখানে জাতীয় মানবাধিকার কমিশন বিল বিএনপি সরকার পাশ করে, আর সেই বিলটি ছিল
অধ্যাপক ইউনূসের আনা শক্তিশালী মানবাধিকার অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশের সেই বিলটি, সেটি রহিতকরণ এবং পুনঃপ্রচলন, সেই বিলটি তারা পাশ করে। তার মানে অধ্যাপক ইউনূসের সেই শক্তিশালী সংশোধিত সংস্কার করা সেই অধ্যাদেশটি বাতিল হয়ে যায় এবং বিএনপি সরকার 2009-এর পুরনো আইনে ফিরে যায়। সেই জন্যে তারা ঘোষণা দিয়েই পদত্যাগ করেছেন। তারা বলেছেন যে এটি ছোট জগন্নাথ হয়ে গেছে জাতীয় মানবাধিকার কমিশন, এখানে কাজ করবার আর কোনো প্রয়োজন নেই, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি না, তাই আমরা পদত্যাগ করছি। বিএনপি সরকার বাধ্য করেনি, বাট টেকনিক্যালি বাধ্যই করেছে। সো এই যাচ্ছে আসলে প্রিয় দর্শক শ্রোতা, যা হচ্ছে সব সামনে হচ্ছে। এখন কিছু লুকোবার কোনো ব্যবস্থা নেই। আমরা এমন বাস্তবতায় বাস করি, এই ডিজিটাল যুগে, গ্লোবালাইজেশনের যুগে কিচ্ছু লুকাবার সুযোগ নেই। যে যা করছে সব কিছু জলবত্তরলং সামনে চলে আসছে এবং আগামী দিনেও সামনে চলে আসবে। তো সরকার যত কিছুই করুক না কেন, নিজেদের ক্ষমতা সুসংহত করবার জন্যে, সব জায়গায় নিজেদের লোক বসাবার জন্যে, দলীয় নিয়োগ দেবার জন্যে, এটি লাভ হবে না। সব কিছু আলোতে আসবে, সব কিছুর রেকর্ড থাকবে এবং সরকারের বিরুদ্ধে যাবে সেই রেকর্ডগুলো। সময়ের ব্যাপার মাত্র। দেশের মানুষ এইসবকে ভালো চোখে দেখছেন না। আর এই পিএসসির মতো প্রতিষ্ঠান ঘুরে দাঁড়িয়েছিল প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানকে এখন কোন জায়গায় নিয়ে যাওয়া হবে আমরা জানি না। আমার মনে হয় না এখন আর 1 BCS 1 ইয়ার এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে পিএসসি, কারণ ভবিষ্যতের চেয়ারম্যানরা এতটা তৎপর নাও হতে পারেন। আর তিনি যেভাবে সৎভাবে দায়িত্ব পালন করছিলেন সেই বিষয়টি আগাগোড়া সেরকম নাও হতে পারে। দলীয় বসংবাদ কেউ আসবেন, আর সেখানে কদ্দূর কী হবে সে আমাদের জানাই আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিষয়টি কীভাবে দেখছেন নিজের মতামত জানাবেন। সরকারের এই সিদ্ধান্ত ঠিক আছে কিনা, এবং ডক্টর মোনেম যে কথা বলে দায়িত্ব ছাড়ার চেষ্টা করেছেন পদত্যাগপত্রে, বিষয়টি এমনই কিনা, না ভেতরের কোনো ব্যাপার থাকতে পারে। নিজেদের মতামত জানাতে একদমই ভুলবেন না। আর যদি আপনি প্রথমবার আমার বক্তব্য দেখছেন এবং শুনছেন, তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ সবার জন্য। আবারও কথা হবে অন্য আরেকটি এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে।